নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের 10ম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাতে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না। এই চ্যানেলে আমি আরও অনেক লেখক লেখিকাদের গল্প উপন্যাস পড়েছি। আপনারা যদি শুনতে চান সেগুলো, তাহলে প্লেলিস্ট থেকে সেগুলো শুনে নিতে পারেন। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। বিশাল বেডরুমের মস্ত খাটটিতে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে একা একা সারাটা দুপুর সেদিনকার সংবাদপত্র উল্টে পাল্টে দেখছিল গার্গী। লাইম ইন্ডিয়ার তরফ থেকে আজ আরও একটা মারাত্মক বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে প্যারাডাইজ প্রোডাক্টসকে আক্রমণ করে। আকারে ইঙ্গিতে হলেও তা প্যারাডাইজের পক্ষে দারুণ ক্ষতিকারক। একেই তো সায়নের কোম্পানির বিক্রি কমে গেছে প্রায় অর্ধেক, তার উপর এই বিজ্ঞাপন যে আরও ভয়ঙ্কর প্রভাব ছড়াবে তাতে গার্গী নিঃসন্দেহ। বিজ্ঞাপনটি যতবার দেখছিল ততই ছিন্ন ভিন্ন হচ্ছিল নিজের ভেতর, আর ভাবছিল কি করেই বা এই অশ্লীল আক্রমণের মোকাবিলা করা যায়। লাইম ইন্ডিয়া হঠাৎ এখানে রণকৌশল গ্রহণ করলই বা কেন? ইতিমধ্যে খবর নিয়ে সে জেনেছে লাইম ইন্ডিয়ার অ্যাডভার্টাইজিং ম্যানেজার রৌনক মুখার্জি এই সব বিজ্ঞাপনের নেপথ্য নায়ক। সেই রৌনক মুখার্জি যাকে একদা ঐন্দ্রিলা পাগলের মতো ভালোবেসেছিল, খুবই নীরবে। সেই রৌনক মুখার্জি একসময় কবিতা লিখত। ঐন্দ্রিলা যার কাছে ফরাসি ভাষা শিখতে গিয়ে উপহার পেয়েছিল প্রেমপত্র। সেই রোমান্টিক যুবকটির মনে হঠাৎ কি এমন প্রতিহিংসার সৃষ্টি হলো যার জন্য প্যারাডাইজ প্রোডাক্টসকে বারবার এতখানি আঘাত আনছে? তাহলে কি সমস্ত বিষয়টির মধ্যে কোনো গভীরতর রহস্য লুকিয়ে আছে? প্রেম কখনো রূপান্তরিত হয় প্রতিহিংসায়, প্রতিহিংসা থেকেই হতে পারে হত্যাকাণ্ড। ঐন্দ্রিলার হত্যার পেছনে কি তাহলে এই প্রতিহিংসাই? কিন্তু সেই রাতে হত্যার পরও কি নিবৃত্ত হয়নি প্রতিহিংসার কামড়? কিন্তু প্রেমে ব্যর্থতার পরিণতিতেই যদি ঐন্দ্রিলা খুন হয়ে থাকবে, তবে ল্যাবরেটরি রুমের কাগজপত্র খোয়া গেল কেন? কাগজগুলো যে নিতে এসেছিল সায়নের মতে এসি নিতান্তই অজ্ঞ, আনাড়ি। গবেষণার কোন কাগজটি জরুরি তা উপলব্ধি করার কোনো ক্ষমতাই নেই তার। তবে কি রৌনক মুখার্জি? ঘটনাটা বারদই ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে ভাবতেই খুব উত্তেজিত শিহরিত হলো গার্গী। 2-1 দিনের মধ্যেই রৌনক মুখার্জির সঙ্গে তার একবার অবশ্যই দেখা হওয়া দরকার। এমন অবস্থায় টান টান হয়ে বিছানার ওপর উঠে বসল গার্গী, কিন্তু ভেবেই পেল না কিভাবে তা সম্ভব। কি পরিচয়ই বা যাবে তার সঙ্গে দেখা করতে? অবশ্য যেতে পারলেই কোনো ছলছুতোই সে জিজ্ঞাসা করবে ঐন্দ্রিলার কথা। ঐন্দ্রিলার কাছে তিনি আসতেন কিনা মাঝে মধ্যে? ঐন্দ্রিলা কি সত্যি আজও ভালোবাসত তাকে? এবং রৌনকও কি? দেবাদ্রি সান্যাল সেদিন বলেছিলেন হত্যাকাণ্ডের রাতে ঐন্দ্রিলার ফ্ল্যাটে নির্বিঘ্নে উপস্থিত থাকার যার সম্ভাবনা বেশি ছিল সে গার্গী। দেবাদ্রির কথা নাড়াচাড়া করে এখন গার্গীর ধারণা সে রাতে ঐন্দ্রিলার ফ্ল্যাটে যদি কেউ নিশ্চিন্তে প্রবেশাধিকার পেয়ে থাকে তিনি হয়তো রৌনক। তার সঙ্গে একবার দেখা করতেই হবে গার্গীকে, কিন্তু কিভাবে? সেই মুহূর্তে তার মনে হলো একটাই উপায় আছে। সে যদি পত্রিকার সাংবাদিক হয়ে লাইম ইন্ডিয়ার ওপর একটা রাইট আপ তৈরি করার ছলছুতোয় যায় ওদের অফিসে, তাহলে দেখা হতে পারে রৌনকের সঙ্গে। রৌনক তো ওদের পিআরও বটে, কিন্তু তাতে ঝুঁকিও কম নয়। আজ গার্গীর প্রধান পরিচয় সে প্যারাডাইজ প্রোডাক্টসের কর্ণধার সায়ন চৌধুরীর স্ত্রী। লাইম ইন্ডিয়ার অফিসে গেলে কেউ না কেউ চিনে ফেলতেই পারে তাকে। তাহলে তারা কি তার উপস্থিত মুহূর্তে শোরগোল তুলবে সেখানে? পরক্ষণেই মনে হলো তাকে না চেনাই সম্ভব। সংবাদপত্রের দৌলতে গার্গী চৌধুরীর নাম বিখ্যাত হলেও তার ছবি তো আর ছাপা হয়নি কাগজে। সে বরং মিতুন মুখার্জি হয়ে সাক্ষাৎ নিতে যাবে রৌনকের। ব্যাপারটা দুঃসাহসিক হবে, তবু তাতে উত্তেজনাও কম নয়, এক ধরনের মজাও আছে। সায়ন অফিসে বেরিয়ে গেছে সেই 7 সকালে, রোজই যায় এমন। একবারও ভাবেও না এমন পেল্লাই দুপুরগুলো কিভাবে কাটাবে গার্গী।
কাল অনেক রাত পর্যন্ত ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে আলোচনা করেছিল সায়নের সঙ্গে। সব শুনে সায়ন অবাক হয়ে বলেছে, তুমি এই রহস্যের কিনারা করতে চাও? গার্গী হেসে বলেছে, একটা কিছু তো করতেই হবে, কাহাতকা দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হওয়া যায় নাকি আমাদের সোশিও ইকোনমিক্স রিসার্চ একাডেমিতে আবার যোগ দেব? কতদিন যে যায়নি সেখানে, ওরা সব কি ভাবছে আমার সম্পর্কে কে জানে। সায়ন হেসে উড়িয়ে দিয়েছে তার প্রস্তাব। ধুর, তোমার ওই হিজিবিজি চাকরিটা ছেড়ে দাও। আগে কয়েকটা টাকার দরকার ছিল বলেই না ওই জনসেবার প্রতিষ্ঠানে নাম লিখিয়েছিলে, এখন তো আর সে দরকার নেই। তবু সায়ন অফিসে চলে যাওয়ার পর যখন সে একা ভেবে আন্দোলিত হচ্ছে তার একাডেমির অফিসে যাবে কি না, ঠিক তখনই ফোনটা এলো সায়নের। হ্যালো গার্গী, তুমি কি ফ্রি আছো? চট করে একবার আমার অফিসে চলে এসো তো, খুব ঝামেলায় পড়েছি হঠাৎ, কুইক একটা ট্যাক্সি নিয়ে। ওপাশে মুহূর্তে ফোন রেখে দেওয়ার শব্দ, তাতে আরও ঘাবড়ে গেল গার্গী। অফিসে গিয়ে তার হঠাৎ কি এমন বিপদ হতে পারে যাতে গার্গীকে এই মুহূর্তে ছুটতে হবে? কিন্তু ভাবার আর সময় পেল না। দ্রুত তৈরি হয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে বাইরে এলো তৎক্ষণাৎ। ট্যাক্সিতে গেলেই বোধহয় ভালো হতো, কিন্তু আপাতত ধারে কাছে কোনো ট্যাক্সির টিকিটিও দেখতে না পেয়ে উঠে পড়লো একটা মিনি বাসে। কিন্তু দুপুরের দিকে মিনি বাস যেন আর চলতেই চায় না, তাতে ক্রমাগত টেনশন বাড়তে থাকে তার। তবু ভাগ্যি বসার একটা জায়গা পেয়ে গেল। বসে ভাবতে আরম্ভ করলো সায়ন সম্ভাব্য কি কি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। পরপর যেরকম অঘটন ঘটে চলেছে তাতে নতুন কোনো বিপর্যয় ঘটে যাওয়াটা মোটেই অস্বাভাবিক নয়, নিশ্চয়ই কোনো বড় রকমেরই অঘটন। মিনিবাস ততক্ষণে শরৎ বোস রোড পার হয়ে বায়ে বাঁক নিয়ে এসে পৌঁছেছে ক্যামাক স্ট্রিটের মোড়ে। হঠাৎ সেখানে কিভাবে যেন জ্যামে আটকে পড়ল মিনিট 10 মতো। সেই জ্বর ছাড়িয়ে আরও মিনিট 20 পর পৌঁছতে পারল সায়নের অফিসে। পৌঁছতেই চারিদিকের ব্যাপার স্যাপার দেখে বেশ হকচকিয়ে গেল গার্গী। বোধহয় তার একটু দেরি হয়ে গেছে, তাই তার অপেক্ষা না করে একটা বড়সড় মিটিং শুরু করে দিয়েছে সায়ন। গার্গী নজর করে দেখল গত 2 বছরের মধ্যে অনেক পরিবর্তন ঘটে গেছে সায়নের অফিসে। আরও অনেক ঝকমকে হয়েছে ভেতরের চেহারা, আরও খানিকটা কেতাদুরস্ত। সায়নের বসার চেয়ারটিও এখন বিশাল সিংহাসন প্রতিম। সামনে বড় আকারের অর্ধচন্দ্রাকৃতি টেবিল, তাতে কাঠের রঙের সানমাইকা লাগানো, তার উপর পেন স্ট্যান্ড, ডেস্ক ক্যালেন্ডার, পেপার ওয়েট, পিন কুশন পরপর সাজানো। টেবিলের এদিকে খানপাচে গদিয়াটা ঝকঝকে স্টিল ফ্রেমের চেয়ার, তার সবকটি আজ ভর্তি। বসে আছেন প্যারাডাইজ প্রোডাক্টসের ম্যানেজারিয়াল র্যাঙ্কের সব কয়েকজন অফিসার। গার্গী ভেতরে ঢুকে বেশ অস্বস্তিতে পড়ল, তার বসার মতো একটি চেয়ারও খালি নেই। সায়ন অবশ্য তাকে ডাকল, এদিকে এসো। এতক্ষণে নজরে পড়ল গার্গীর সায়নের বিশাল চেয়ারটির ঠিক পাশেই আরও একটি কাঁধ উঁচু সুদৃশ্য চেয়ার পাতা। সেই খালি চেয়ারটার দিকে ইঙ্গিত করে গার্গীকে বলল, এখানে বসো, একটা জরুরি মিটিং ডেকেছি আজ সব অফিসারদের নিয়ে, এই মিটিংয়ে তোমারও থাকা দরকার। গার্গী তখনও বুঝতে পারছে না হঠাৎ এই জরুরি তলবের পেছনে কী কারণ থাকতে পারে। অন্য সব অফিসাররাই অবশ্য টেন্স হয়ে বসে আছে পরপর, সবাই তার দিকেই তাকাচ্ছে। তাতে তার উৎকণ্ঠা আরও বেড়ে গেল প্রবলভাবে। এর আগে ফ্রিল্যান্স সাংবাদিক হিসাবে এসে কয়েকবার এসেছে এই অফিসে, 2-3 বার নিতান্তই খোলামেলা আড্ডা দিতে, তাও বছর 2 আগে, বলা যায় বন্ধু হিসেবেই। আজ সে অফিসে এসেছে আর এক পরিচয়। যে খালি চেয়ারগুলোর কোনো একটিতে সে আগে এসে বসত, সেখানে এখন পরপর বসে আছেন প্রোডাকশন ম্যানেজার কৌশিক দত্ত, কমার্শিয়াল ম্যানেজার রোহিতাশ্ব মিত্র, অ্যাডভার্টাইজিং ম্যানেজার মধুমন্ত্রী মজুমদার, ওয়ার্কস ম্যানেজার বরুণ নন্দী, এমনকি এরিয়া ম্যানেজার প্রীতিশ মজুমদারও। সায়নই পরিচয় করিয়ে দিল সবার সঙ্গে। গার্গী হঠাৎ বলতে চাইল, কি ব্যাপার হঠাৎ এমন জরুরি মিটিংয়ে যে আমাকে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বরই বেরোল না যেন। কেন যে হঠাৎ সে এত নার্ভাস হয়ে পড়ল? সায়ন নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করে থাকবে। গার্গীকে আরও সহজ করে তোলার জন্য বলল, বুঝলে, আমাদের অফিসে প্রতি মাসেই সব অফিসারদের নিয়ে একটা কনফারেন্স হয়। তাতে গত 1 মাসের কাজের হিসেব নিকেশ যেমন হয় তেমনই আলোচনা হয় আগামী 1 মাসের প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস।
আজ মিটিং আরম্ভ হওয়ার আগেই হঠাৎ এসে পৌঁছলো একটা রেজিগনেশন লেটার। পাঠিয়েছে আমার পিএ কঙ্কা রায়। কঙ্কা গত কয়েকদিন ধরে অফিসে আসছিলেন না। কে যেন আমাকে বলেও ছিল কঙ্কা রায় অন্য একটা কনসার্নে এই কাজের অফার পেয়েছেন। আজ চিঠি আসতেই সেটা কনফার্মড হলো। যাই হোক, কোম্পানির এই সংকটময় মুহূর্তে কঙ্কা রায় আমাদের ছেড়ে যাওয়ায় বেশ কিছুটা যে ক্ষতি হলো তাতে সন্দেহ নেই, কিন্তু এরকম নানা ওঠাপড়ার ভেতর দিয়েই তো কোম্পানিকে এগিয়ে চলতে হয়। অনেকক্ষণ এক নাগারে বলে সায়ন এক মুহূর্তের জন্য থামল। ততক্ষণে সুদৃশ্য কাপ প্লেটে ফার্স্ট রাউন্ড চা সার্ভ করা হয়েছে প্রত্যেকের সামনে। গরম চায়ে একটা বড় করে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলো সায়ন। গত কয়েকদিন ধরে আমি চেষ্টা করেছি নতুন একটা প্রোডাক্ট বাজারে ছাড়ার। খুবই চমকপ্রদ হবে আমাদের এবারকার সাবানটা। যদিও কী ধরনের ফ্লেভার হবে, কোন সাইজের হবে সেটা এখনও ঠিক হয়নি, তবু আশা করি এই প্রোডাক্টটিও আমাদের কোম্পানির অন্য প্রোডাক্টগুলির মতনই জনপ্রিয় হবে। সুতরাং চায়ের কাপে আর একটা চুমুক দিয়ে সায়ন বলে চলল, আমাদের সবাইকে এবার ফ্রেশ চ্যালেঞ্জ নিয়ে তৈরি হতে হবে। কোম্পানির প্রত্যেকের কাছে আমার অনুরোধ, কোম্পানিতে যে সাময়িক সংকট ঘনীভূত হয়েছে তা এই মুহূর্তে কাটিয়ে ওঠার জন্য আমরা সবাই সমবেত হয়ে ঝাঁপিয়ে পড়ি। নতুন প্রোডাক্টটি বাজারে ঠিকমতো ধরিয়ে দিতে পারলেই দেখবেন আমাদের কোম্পানির টার্নওভার আবার হুহু করে বাড়তে থাকবে। একটা কথা মনে রাখতে হবে, প্রোডাক্ট বিক্রি হয় তার কোয়ালিটির গুণে। আমাদের এতবাদ এত প্রোডাক্ট বাজারে বেরিয়েছে, তার গুণমান অন্য কোম্পানির থেকে অনেক অনেক ভালো বলেই বিক্রি ছিল বেশি। শুধু একটা দুর্ঘটনার জন্যই সাময়িকভাবে ধাক্কা খেয়েছে বিক্রি, কিন্তু এই নতুন প্রোডাক্ট ছাপিয়ে যাবে বাকি সব সাবানকে। শুধু আমাদের সম্মিলিত প্রয়াস আর তৎপরতা থাকলেই দেখবেন। চায়ের কাপে আবারও চুমুক দিয়ে সায়ন এবার চলে এলো অন্য প্রসঙ্গে। আর নতুন করে কোম্পানিতে রক্ত সঞ্চারের জন্য আপনাদের আমি একটা সারপ্রাইজ দিচ্ছি আজ। সায়নের কথায় এমন একটা সাসপেন্স ছিল যে উত্তেজনায় অন্য অফিসাররা একবার চোখাচোখি করে নিলেন নিজেদের মধ্যে, হয়তো নিজেদেরই অজান্তে। গার্গী তখনও বুঝতে পারছে না সায়ন আসলে কি বলতে চায়, কেনই বা হঠাৎ তাকে এমন টেলিবার্তায় প্রায় হাইজ্যাক করে আনলো অফিসে। কিন্তু সায়নের পরবর্তী কথায় সে হতচকিত, স্তম্ভিত হয়ে গেল মুহূর্তে। যেন অবিশ্বাস্য মনে হলো কথাগুলো। সায়ন তখন বলছে, আপনারা জানেন এই কোম্পানিতে আমি এতদিন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টরের কাজ চালিয়ে যাচ্ছিলাম। গত 2-3 বছরে এই কোম্পানির কাজ যেমনভাবে বেড়ে গিয়েছে বহুগুণ, তেমনই এক সংকটের মধ্যে পড়ে আমি নিজেও ভীষণভাবে বিব্রত, বিপর্যস্ত হয়ে আছি। ঠিকমতো মনই বসাতে পারিনি বেশ কয়েকদিন। তাতে কোম্পানি যে খুবই অসুবিধের মধ্যে পড়েছে তা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তাই সমস্ত দিক বিবেচনা করে আজ থেকে একজন নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করা হলো কোম্পানিতে। অ্যান্ড মিট হার, শি ইজ গার্গী চৌধুরী, দ্য নিউ ম্যানেজিং ডিরেক্টর অফ প্যারাডাইজ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। আজ থেকে গার্গী চৌধুরী কোম্পানির সব কাজে সব রকমভাবে সহায়তা করবে আমাকে। সায়নের এই আকস্মিক প্রায় শকিং ঘোষণায় শুধু গার্গীই নয়, কোম্পানির সমস্ত ম্যানেজার স্তব্ধ, বাকরহিত। এহেন অদ্ভুত সিদ্ধান্ত বোধহয় কেউই আশা করতে পারেনি, সামান্যতম আন্দাজও করেনি কেউ। প্রত্যেকেই আরও একবার চোখাচোখি করে নিল নিজেদের মধ্যে। অতঃপর আর কোনো আলোচনা, কোনো মন্তব্য ঝরে পড়ার আগেই হঠাৎ চমৎকার সুবাসে ঘর ভরিয়ে দিয়ে চেম্বারে ঢুকে পড়ল বিশাল আকারের সব খাবারের প্যাকেট। প্রত্যেকবারই মান্থলি কনফারেন্সের দিনে একটা মস্ত আয়োজন থাকে খাবারের। আজ আরও বড় আকারের আয়োজন, বোধহয় আজকের এই আকস্মিকতা কাটিয়ে দেওয়ার জন্যই, অথবা কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টরের অনারেও হতে পারে। গার্গীর শরীর তখনও অবশ, যদিও গত কয়েকদিন যাবৎ সায়নের অফিসে আসার একটা ছুতো খুঁজছিল গার্গী। তার মনে হচ্ছিল কেন পরপর স্যাবোটাজ চলছে এই অফিসে, কারা এর পেছনে আছে, কী তাদের উদ্দেশ্য, সেগুলো খুঁজে বার করার জন্য কয়েকদিন এই অফিসে আসাটা তার ভীষণ প্রয়োজন। সেই সুযোগ হঠাৎ এইভাবে পেয়ে যাবে তা অবশ্য আদেও আজ করতে পারেনি, এইভাবে চায়ও নিশে। তাই যেমন ভেতরে ভেতরে উল্লাসিত বোধ করছিল, তেমনি এত বড় একটা দায়িত্ব তার কাঁধে বর্তানোয় নার্ভাসও হয়ে গেল ভীষণ। মিটিং ভেঙে যাওয়ার পর প্রায় সম্মোহিতের মতো সায়নের চেম্বারে এসে বসল গার্গী। অন্য অফিসারদের ভেতরে তখনও সামান্য গুঞ্জন, ফিসফাস, অস্বস্তিও।
সায়নের সামনে কারো মুখ খোলার প্রশ্নই নেই। তার আড়ালে যে কানাকানি ঝড় বয়ে যাচ্ছে, তাতে তাবৎ অফিস উত্তাল, তা স্পষ্টই অনুভব করতে পারছিল সে। সায়নের জীবনে গার্গীর আকস্মিক প্রবেশ যেমন ঝড় তুলেছে সমাজে, পুলিশ মহলে, সংবাদপত্রের পৃষ্ঠায়, তেমনি প্যারাডাইস প্রোডাক্টসের তার এই দায়িত্বভার যে কোম্পানির গুডউইলের পক্ষে কতখানি ক্ষতিকারক হয়ে উঠবে, আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল তাই। তাছাড়া একজন হঠাৎ মহিলা বসের অধীনে কাজ করতে বোধহয় সব পুরুষের পৌরুষেও কিছুটা আঘাত লাগে। সায়ন অবশ্য ব্যাপারটাকে কোনো আমলই দিল না, কিন্তু রাতে একান্ত হতেই গার্গী প্রশ্ন তুলল, হঠাৎ এরকম ডিসিশন নিলে যে? আসলে কিছুদিন ধরেই ভীষণ একটা নিরাপত্তার অভাব বোধ করছিলাম অফিসে। মনে হচ্ছে সবাই যেন কেমন একটা দূরত্ব রচনা করছে আমার কাছ থেকে, কেউই সহজ হতে পারছে না। তার ওপর কঙ্কারায় আমার খুব হেল্পিং হ্যান্ড ছিল, সেও চলে যাওয়ায় মনে হলো খুব একা হয়ে গেছি। এই রকম সংকটময় মুহূর্তে কোম্পানিতে আমার নিজস্ব একজন কাউকে খুব দরকার। অতএব এই ডিসিশনটা না নিয়ে কোনো উপায় ছিল না। এখন তোমার হাতেই কোম্পানির ভাগ্য। গার্গী অস্ফুটে বলে উঠল, কিন্তু আমি কি পারবো? না পারার কিছু নেই গার্গী। আমাদের দেশে প্রধানমন্ত্রীর ছেলেও প্রধানমন্ত্রী হতে পারে। চেয়ার মেক্স আ পারসন। প্রথম কদিন একটু অসুবিধে হবে, হয়তো 7 দিন কি বড়জোর 15 দিন। তারপর দেখো, বল একবার রোল করিয়ে দিলে ঠিক মতো চলতে শুরু করবে আপন গতিতে। কয়েকদিন আগে তোমার কিছু কিছু সাজেশন শুনে আমার মনে হয়েছিল তুমি এই কাজের উপযুক্ত। তাছাড়া তোমার মনে পড়ে অনেক দিন আগে যখন কঙ্কারায়কে আমার পিএ হিসেবে অ্যাপয়েন্ট করেছিলাম, তুমি তখন বলেছিলে আগে জানলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে। আমি তখনই বলেছিলাম পিএ কেন, তোমাকে আমার অফিসে এমডি হিসাবে অ্যাপয়েন্ট করতে পারি। আশ্চর্য, এতদিন পরে সে কথাই সত্যি করে তুলতে হলো। আজ থেকে তুমি কোম্পানির এমডি, পিএ নয়, এমডি হিসেবেই আমার সব কাজে সাহায্য করবে। গার্গী তখনও প্রবল দুশ্চিন্তায় ডুবে আছে। কি সাহায্য করতে হবে? অফিসে একজন ম্যানেজিং ডিরেক্টর থাকলে আমি নিজেকে কিছুটা ফ্রি করে নিতে পারি, আরও অনেকটা বেশি সময় দিতে পারি ফ্যাক্টরিতে। প্রোডাকশনটা নিজের হাতে পুরোপুরি রাখতে পারলেও আরও বেটার কোয়ালিটির মাল তৈরি হবে। তাছাড়া ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলোতে আরও বেশি করে ঘুরতে পারি। যত ঘুরতে পারবো তত ভালো সুপারভিশন হবে, ততই বিক্রি বাড়বে। তুমি যদি অফিসটা সামলে নিতে পারো। কিন্তু একজন ম্যানেজিং ডিরেক্টরের তো অনেক রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তাও অনেক। সায়ন যেন তন্ময় হয়ে বিড়বিড় করল, এমডি তো কার্যত হেড অব দ্য অফিস। হেড অব দ্য অফিস হওয়াটা যেমন অনেক সুখের, তেমনই তার যন্ত্রণাও কম নয়। তোমার হাতে এখন কর্তৃত্বের লাগাম, অনেক ক্ষমতা, অনেক পার্টস। তোমার চেম্বারে সবাই আসবে, বসবে, কথা বলবে, কিন্তু তাদের সঙ্গে তোমার অজান্তেই একটা বিরাট দূরত্ব রচনা হয়ে যাবে। তুমি সবসময় একা, বান্ধবীহীন। চাইলেও কেউ তোমার কাছাকাছি হতে পারবে না। সর্বক্ষণ একটা কাচের দেওয়াল থাকবে মাঝখানে। গার্গী হিম হয়ে গিয়ে বলল, তাই? হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর থাকবেন তার চেম্বারের মধ্যে, অথচ তার চোখ ছড়ানো থাকবে সমস্ত দফতরে। একসঙ্গে অনেকগুলো চোখ দিয়ে অলক্ষ্যে নজরদারি করতে হয় অফিসের কাজকর্ম। যেমন অনেকগুলো চোখ দিয়ে কাজ তদারকি করতে হয়, তেমনই অনেকগুলো কানও থাকে এমডির। নানান জনে এসে নানান কথা বলবে। কেউ তোষামত করবে, কেউ কান ভাঙানি দেবে, কেউ এসে নালিশ করবে অন্যের নামে। কখনো একজনের কথা শুনে ডিসিশন নেবে না। আগে যাচাই করার চেষ্টা করবে ব্যাপারটা, সমস্যাটা নিয়ে ভাববে, অপরপক্ষের মন্তব্য শুনবে, তারপর সিদ্ধান্ত তোমার। এখন আরও অনেক কথাই অনর্গল বলে যেতে লাগলো সায়ন, কিন্তু গার্গী যেন আর ভাবতেই পারল না। সে তখন একা একা খাবি খেয়ে চলেছে এক অতল স্পর্শী সমুদ্রের মাঝখানে। পরদিন থেকে প্যারাডাইস প্রোডাক্টসের অফিসে একেবারে হৈ হৈ রই রই কাণ্ড। এতকাল সায়ন চৌধুরীর ঘরের সামনে নেমপ্লেটে লেখা থাকতো চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, সেখানে এখন ঝুলতে শুরু করলো শুধুই চেয়ারম্যান শব্দটি। চেয়ারম্যানের ঘরের পাশে অনেকখানি জায়গা বার করে নিয়ে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হলো আরও একটি মস্ত চেম্বার। তার দরজার পাশে টাঙানো হলো ম্যানেজিং ডিরেক্টরের নেমপ্লেট। চেম্বারের ভেতর সাজানো হলো নামি দামি চেয়ার টেবিল দিয়ে। টেবিলের ওপর যথারীতি ঝকঝকে পেন স্ট্যান্ড, টেবিল ল্যাম্প,
ডেস্ক ক্যালেন্ডার, পেপার ওয়েট, পিন কুশন, লেটার ডেস্ক, আরও কত কি। তার সঙ্গে দরজা জানালায় চমৎকার রঙের পর্দাও। সমস্ত ব্যাপারটা দেখে শুনে গার্গী একেবারে হতভম্ব। এমন আকস্মিকতায় থ হয়ে গেলেও কাজের ব্যাপারে গার্গী বরাবরই ভীষণ সিরিয়াস। প্যারাডাইস প্রোডাক্টসের যাবতীয় খুঁটিনাটি সে বুঝে নিতে লাগলো বাধ্য ছাত্রীর মতোই। যখন তখন তার চেম্বার ছেড়ে বিভিন্ন অফিসারদের ঘরে ঢুকে পড়ে আলোচনার মাধ্যমে জানতে শুরু করলো কোম্পানির বর্তমান অবস্থা। তার সংকট কাটিয়ে ওঠার জন্য কে কী ভেবেছেন, মোকাবিলাই বা করছেন কিভাবে। হঠাৎ হঠাৎ অফিসের বিভিন্ন সেকশনে ঢুকে পড়তে লাগলো। সুপারভাইজার থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকের টেবিলে ঘুরে ঘুরে যেমন কাজ শিখতে লাগলো, তেমনি তাদের অজান্তে কাজের হিসেবও বুঝে নিতে লাগলো নানা রকম প্রশ্ন করে। তার এই সিনসিয়ারিটি আর অসম্ভব মোবিলিটিতে সাড়া পড়ে গেল কোম্পানিতে। আর এই গতিময়তার অন্তরালে আসলে গার্গীর তীক্ষ্ণ নজর রাখতে লাগলো সমস্ত অফিসার আর কর্মীদের চালচলন গতিবিধির ওপর। কে কীভাবে স্যাবোটাজ করেছিল বা ভবিষ্যতে আবারও করতে পারে কিনা, তার সঙ্গে ঐন্দ্রিলা হত্যা রহস্যের কোনো সম্পর্ক আছে কিনা তা যাচাই করাই তার মূল উদ্দেশ্য। প্রথম কয়েকদিন সে আর সায়ন একই গাড়িতে যাতায়াত করলো অফিসে, কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝতে পারল সেটা রোজ সম্ভব হবে না। সায়ন প্রায়ই অফিস থেকে দুপুরের দিকে বেরিয়ে যায় ফ্যাক্টরিতে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই অফিসে ফিরতেও পারে না। ফ্যাক্টরি থেকেই ফোন করে বলে গার্গীকে, প্লিজ আজকের দিনটা ট্যাক্সি করে চলে যেও, এখানে খুব ব্যস্ত হয়ে পড়েছি। বিকেলে অফিস ছুটির পর ট্যাক্সি পাওয়াটা খুবই কঠিন, ফলে গার্গীর জন্য একটা আলাদা গাড়ির ব্যবস্থা করে দিল সায়ন। কিছুদিন যাতায়াত করতেই গার্গী বেশ অভ্যস্ত হয়ে গেল তার এই নতুন কর্মভারে। সেদিনও সায়ন ফ্যাক্টরিতে চলে গেলে দুপুরের পর গার্গীকে বলে গেল ফিরতে রাত হবে, তার জন্য যেন চিন্তা না করে। নতুন প্রোডাক্ট তৈরির ব্যাপারে ভীষণ ব্যস্ত রয়েছে সে। তার সঙ্গে সতর্ক থাকতে হচ্ছে যাতে আবার স্যাবোটাজ না হয় ফ্যাক্টরিতে। কিন্তু বিপদটা এলো সম্পূর্ণ অন্য দিক থেকে। সন্ধ্যের অনেকটা পর গার্গী অফিসের কাজ শেষ করে নিচে নেমে এলো। তার গাড়ি পার্ক করানো থাকে অনেকটা দূরে সিধু কানহু ডহরে। একা হাঁটতে হাঁটতে সেদিকেই এগোচ্ছে, হঠাৎই একটা মোটরসাইকেল প্রচণ্ড শব্দে ছুটে এলো পেছন দিক থেকে। গার্গী সতর্কই ছিল, শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে না দাঁড়ালে তাকে রাস্তায় সপাটে ছিটকে ফেলে চুরমুর করে দিয়ে যেত সাইকেল আরোহী। প্রায় তার গায়ের কাজ ঘেঁষে চলে গেল মহিষ প্রতিম বাইকটি। এক চুলের জন্য প্রাণ ফিরে পেল। সম্বিত ফিরতেই কয়েক মুহূর্ত দম বন্ধ করে দাঁড়িয়ে রইল গার্গী। নিতান্ত দুর্ঘটনা নয়, সে বুঝতে পারল যে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া চক্রান্ত ফেঁদেছিল কেউ। সে সতর্ক না থাকলে। কিন্তু কে ছিল মোটর বাইকে? তাদের অফিসের কেউ? খুবই দুশ্চিন্তা নিয়ে দ্রুত গিয়ে তার নির্দিষ্ট গাড়িতে উঠে বসল। একটু হাঁপও ছেড়ে বাঁচল। সায়নকে এই মুহূর্তে বলা যাবে না ব্যাপারটা। বললেই হয়তো বলবে, তাহলে তোমার অফিসে গিয়ে আর কাজ নেই। অথচ এখন অফিসে তার নিয়মিত যাওয়াটা খুবই দরকার। হয়তো তাদের অফিসেই ওতপ্রোত হয়ে রয়েছে সমস্ত ষড়যন্ত্রের শিকড়। তাছাড়া এই নতুনত্ব কাজটি ভালোই লাগছে তার। অফিসে সারাদিন কাজের ধকলে সে ক্লান্ত বিপর্যস্ত হয়ে পড়লেও এই দায়িত্বভার পেয়ে সে কিছুটা থ্রিল্ডও বটে। কোম্পানির বিক্রি বাড়ানোর জন্য সে আজ নিজেই দুটো মিটিং করেছে নিজের চেম্বারে। সুপারভাইজার, এরিয়া ম্যানেজার সবাই খোলা মনে তাদের সুবিধা অসুবিধার কথা জানিয়েছে। কেউ কেউ বলেওছে, ঠিক বলেছেন ম্যাডাম, এভাবে আমরা তো কখনো ভাবিনি। সেদিন লেক মার্কেটে মার্কেটিং সেরে যখন ফ্ল্যাটে ফিরল তখন রাত 8:30টার মতো। কিন্তু বাড়ি ফিরতেই আরও দুটো ঘটনা যে তার জন্য অপেক্ষা করছিল তা অনুমান ছিল না তার। দুর্ঘটনাও বলা যায়। গেট খুলে ভেতরে ঢুকে সিঁড়িতে উঠতে যেতেই হঠাৎ সে মুখোমুখি হলো হিমনের। ওপর থেকে ধীর পায়ে নেমে আসছিল হিমন। হঠাৎ গার্গীকে দেখে কেমন যেন চমকে উঠল। কেমন সম্মোহিতের মতো পিছু হটতে শুরু করলো সিঁড়ি বেয়ে। পিছুতে পিছুতে পট করে দোতলায় তাদের ঘরে গিয়ে সেধিয়ে গেল। যেন কোনো বাঘিনীর সামনে পড়ে ভয়ে পালিয়ে গেল সহসা। গার্গী অবাক হলো। তাকে দেখে এমন কুকড়ে গেল হিমন, পালিয়েই বা গেল কেন তা বুঝে উঠতে পারল না। তার হাঁটা চলা এমন জড়গ্রস্তের মতোই বা কেন? দ্বিতীয় ঘটনাটি ঘটল সে ঘরে ঢোকার পর। সায়ন তখনও ফেরেনি।
গার্গী ভেতরে ঢুকে দরজা বন্ধ করে সবে ফ্যান লাইট অন করেছে, সেই সময় বাইরে কলিং বেলের আওয়াজ। বিস্মিত হয়ে দরজা খুলতেই এবার গার্গী চমকে উঠল ভীষণভাবে। দরজার উপাশে দাঁড়িয়ে রয়েছে আর কেউ না, দিয়া। দিয়ার চোখে মুখে জড়িয়ে রয়েছে কি এক প্রবল বিষণ্ণতা। তা থাকাটাই স্বাভাবিক, তার সঙ্গে আরও কিছুটা ত্রাস। গার্গী দরজা খুলতেই সে চট করে চলে এলো ভেতরে। ফিসফিস করে বলল, দরকার আছে বলে নিজেই আবার দরজা বন্ধ করে আবারও ফিসফিসিয়ে বলল, সব জেনে শুনেই তুমি এ বাড়িতে এলে? গার্গী বিস্মিত হয়ে বলল, কেন? সে অনেক কথা। এই বাড়িতে কোনো বউ বাস করতে পারেনি, ঐন্দ্রিলাও পারেনি, আমিও পারিনি, তুমিও পারবে না। স্তম্ভিত গার্গী আবার বলল, কেন? দিয়ার চোখ তখনও ভয়ত্রস্ত, কি এক শঙ্কা এসে চমকে চমকে উঠছে যেন। ঘরের চারিদিকে তাকাচ্ছে ভয়ার্ত দৃষ্টিতে। হয়তো তার নজর পড়েছে এই ঘরের মেঝে, যেখানে ঐন্দ্রিলার পোড়া শরীরটা পড়েছিল অসহায়ভাবে। তাতে আরও আতঙ্কিত দেখালো তাকে। অস্ফুট কণ্ঠে বলল, কখনো সময় পেলে তোমাকে সব বলবো, কিন্তু আজ নয়। আজ আমি এই বাড়িতে এতক্ষণ ছিলাম তোমাকে সাবধান করে দিয়ে যাব বলি। রাতে আমি কখনো এই বাড়িতে থাকি না। কেন? রাতে কি অসুবিধা? সেসব পরে বলবো, এখন সময় নেই। বেশি রাত হওয়ার আগেই আমাকে চলে যেতে হবে। পারলে তুমিও ওই বাড়িতে রাত কাটিও না, যতটা সম্ভব শিগগির পালিয়ে যাও, নইলে তুমিও এদের হাতে মারা পড়বে। আর দাঁড়ালো না দিয়া, ঘরের মেঝে নজর রাখতে রাখতে সহসা বেরিয়ে গেল। তার গলায় এমন এক ভয়ঙ্কর ত্রাসের সুর যা কানে যেতে আপাদ মস্তক কেঁপে উঠল গার্গী। ততক্ষণে দিয়া দ্রুত সিঁড়ি বেয়ে গেট পার হয়ে নেমে গেছে রাস্তায়। একা ঘরের ভেতর দাঁড়িয়ে হিম হয়ে যেতে লাগলো গার্গী। মিতুন মুখার্জি নামে একজন ফ্রিল্যান্স সাংবাদিক ঠিক 10:15 ফোন করেছিল রৌনককে। লাইম ইন্ডিয়ার উৎপাদন, তার সেল, তার টার্নওভার, ভবিষ্যতের পরিকল্পনা কি, এইসব নিয়ে একটা আর্টিকেল ছাপাতে চায় তাদের পত্রিকায়। বেশি সময় নেবে না, মাত্র 10 মিনিট। তাকে আসতে বলে তারই অপেক্ষায় উন্মুখ হয়ে রৌনক অপেক্ষা করছিল তার চেম্বারে। কোম্পানির এই টালমাটাল অবস্থায় যদি কোনো পত্রিকার ভালো কভারেজ পাওয়া যায়, তাদের সেল কিছুটা বাড়তে পারে এই আশায় তৎক্ষণাৎ মহিলা সাংবাদিকটিকে আমন্ত্রণ জানিয়েছে। এখানে অপেক্ষার মুহূর্তে তার চেম্বারে এসে ঢুকলেন সেলস ম্যানেজার অনঙ্গ চৌধুরী। চোখ পিটপিট করতে করতে বললেন, অবস্থা ভালো ঠেকছে না মুখার্জি সাহেব। রৌনক চোখ ফেলল অনঙ্গ চক্রবর্তীর উদ্বিগ্ন মুখের দিকে। কিছু বলার আগেই অনঙ্গ চক্রবর্তী ফের বললেন, দিস কোম্পানি নাও ইজ আ সিঙ্কিং শিপ। জাহাজ সমুদ্রে অসহায়ের মতো ডুবছে। সবাই দূরে দূরে দাঁড়িয়ে দেখবে, চেঁচাবে, উপদেশ দেবে, কিন্তু কেউ বাঁচাতে ছুটে আসবে না। এদিকে জাহাজের লাইফ বেল্টও যে কাজ করছে না, তার উপর আজ আর এক বিপদ। রৌনক ফুরু কোচকালো। কি বিপদ? পুলিশ ইন্সপেক্টর দেবাদ্রি সান্যাল কাল আবার আসছে, নতুন করে ইন্টারোগেট করবে সবাইকে। তাই নাকি? কিছুটা থতমত খেয়ে রৌনক বলল, এই তো কদিন আগেই একবার ঘুরে গেল, আবার কেন? সেবার তো চেয়ারম্যানের ঘরে ঢুকেছিল, তাকে কি সব জিজ্ঞাসাবাদ করে বেশ সন্তুষ্ট হয়েই চলে গিয়েছিল। এবার নাকি প্রত্যেক অফিসার, কর্মী সবাইকে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করবে। কেন যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল রৌনক। সবে সে ভাবছিল সেলস ম্যানেজারকে আশ্বাস দেবে এই বলে যে, এত ভেঙে পড়ছেন কেন আপনি? সব কোম্পানিরই তো এরকম উঠাপড়া আছে, কখনো তরতর করে উপরে উঠতে থাকে, কখনো বা পা হড়কে পিছলে পড়ে যায়। একদা প্যারাডাইস প্রোডাক্টসের চমকপ্রদ উত্থানে লাইম ইন্ডিয়ার পতন শুরু হয়েছিল। এখন প্যারাডাইসের দুর্দিনে নিশ্চয়ই সুসময় ফিরে আসছে লাইম ইন্ডিয়ার। কিছুদিন ধৈর্য ধরুন না। কিন্তু বলতে পারল না। হঠাৎ পুলিশ এসে কেন লাইম ইন্ডিয়ার অফিসার কর্মীদের ইন্টারোগেট করবে তা ভাবতে সময় নিল। অবাক হয়ে বলল, কেন? সেটাই তো কেউ বুঝতে পারছে না। ফিনান্স অফিসার তো শুনেই ভয়ে কাঁপতে শুরু করেছেন, বললেন কাল আর অফিসে আসবেন না। আর প্রোডাকশন ম্যানেজার রাহুল রায় হেসে বলেছে, বাহ, ভারী ইন্টারেস্টিং তো। নিজের স্ত্রীকে খুন করলো সায়ন চৌধুরী, আর পুলিশ এসে কিনা হাত করা পড়াবে লাইম ইন্ডিয়ার অফিসারদের। ভালো শার্লক হোমসের পাল্লায় পড়েছি। হাত করার কথা শুনে রৌনকের বুকের ভেতরে এক ধরনের শব্দ হচ্ছিল, যেন হঠাৎ ছলাৎ করে চলকে উঠল তার শরীরের রক্ত।
কি এক ঘোরের মধ্যে পর মুহূর্তে শুনল অনঙ্গ চৌধুরী বলছেন, আজ 12:30টায় চেয়ারম্যান সাহেব ডেকেছেন তার ঘরে, বোধ হয় এইসব পুলিশি তদন্তের ব্যাপারেই কিছু বলবেন। আরও কিছুক্ষণ বকবক করে অনঙ্গ চক্রবর্তী উঠে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত রৌনক থম হয়ে বসে রইল। কিছুটা অস্থিরতা, কিছুটা মন খারাপ, কিছুটা আশঙ্কা নিয়ে হাতের কবজিতে চোখ রেখে দেখল আরও 40 মিনিটের মতো সময় আছে চেয়ারম্যানের ঘরে যেতে। সেখানে কি আলোচনা হবে, পুলিশের অফিসারই বা কি জিজ্ঞাসা করবে, এই ভেবে ভীষণ মুষড়ে পড়ল। অনেকক্ষণ অপেক্ষা করেও সেই মহিলা সাংবাদিকের দেখা না পেয়ে আরও চঞ্চল হয়ে উঠল রৌনক। মহিলা টেলিফোনে জানিয়েছিলেন একটু পরেই আসছি, কিন্তু নির্দিষ্ট সময় কিছু জানাননি। সে চেয়ারম্যানের ঘরে যাওয়ার পর যদি এসে পড়েন। ভাবনার মধ্যে সেই মুহূর্তে টেলিফোন বেজে ওঠায় সাগ্রহে রিসিভারের দিকে হাত বাড়ালো রৌনক। হ্যালো, রৌনক মুখার্জি স্পিকিং। আমি দেবাশিস মজুমদার। আপনি 3টের দিকে ফ্রি আছেন? বেশি সময় নেব না। হ্যাঁ, চলে আসুন। দেবাশিস কলকাতার একটা বিখ্যাত দৈনিকের সিনিয়র এক্সিকিউটিভ, বিজ্ঞাপন দফতরে আছেন। স্মার্ট চেহারা, মাথার সামনের দিকে সামান্য টাক, ইবুকে ফ্রেঞ্চ কাট, তাতে চেহারায় একটু লেলিন টাচ এসেছে। কথাবার্তায় দারুণ তুখর। মাঝে মধ্যে রৌনকের চেম্বারে এসে আড্ডা দিয়ে যান। বিজ্ঞাপন জগতের এইসব এক্সিকিউটিভদের অন্যতম কাজই হলো বড় বড় কোম্পানির পিআর কিংবা অ্যাডভার্টাইজিং ম্যানেজারের ঘরে মাঝে মধ্যে যাতায়াত করা, কিছুক্ষণ আড্ডা মারা, অর্থাৎ কিনা তাদের গুড হিউমারে রাখা। তাতে পত্রিকায় নিঃসন্দেহে একটু বেশি বিজ্ঞাপন পাওয়া যায়, আর বিজ্ঞাপন মানেই পত্রিকার পক্ষে লক্ষ্মী বিশেষ। দেবাশিস মজুমদারের ফোন পেয়ে একটু যেন স্বস্তি পেল রৌনক। এইসব মন খারাপের মুহূর্তে কিছুক্ষণ গল্পগুজব করলে টেনশন মুক্ত হওয়া যায়। ভাবতে ভাবতে ঘড়ির দিকে চোখ পড়তেই রৌনক উঠে পড়ল চেয়ারম্যানের ঘরের দিকে যাবে বলে। চেম্বারের বাইরে বেরোতেই দেখা হলো রাহুল রায়ের সঙ্গে। রাহুল রায় বেশ খোশ মেজাজেই আছেন বলে মনে হলো। রৌনককে দেখেই বললেন, আপনি একখানা যা বিজ্ঞাপন ছাড়ছেন প্যারাডাইজ প্রোডাক্টসকে আক্রমণ করে, তাতেই টনক নড়েছে পুলিশের। ভাবছে লাইম ইন্ডিয়া হঠাৎ এভাবে উঠে পড়ে লেগেছে কেন প্যারাডাইজের বিরুদ্ধে। তাহলে ডালমে কুচ কালা হ্যায়। তাই তো হঠাৎ তড়িঘড়ি ছুটে আসছে দেবাদ্রি সান্যাল। খুব খাঘু পুলিশ অফিসার, বুঝলেন? সাবধানে থাকবেন কিন্তু। রাহুল রায়ের কথার এমন তীব্র কামড় চেয়ে রৌনক বেশ নার্ভাস হয়ে পড়ল। প্রতিবাদ করে বলল, বিজ্ঞাপন কি আমার একার ইচ্ছায় বেরোচ্ছে? রাহুল রায় হাহা করে হাসল। কিন্তু রেসপন্সিবিলিটি তো বিজ্ঞাপন দফতরেরই, তাই না? অন্য দিনকার মতো আজও চেয়ারম্যানের দারুণ উত্তেজনা। এমনিতেই বিক্রি কমে যাওয়ার পর থেকে চেয়ারম্যানের ঘরে আসা মানেই ফায়ারিং স্কোয়াডের সম্মুখীন হওয়া, তার উপর আবার পুলিশি উপদ্রব। বোঝাই যাচ্ছে খুব হেনস্থা আছে কপালের সমস্ত অফিসারদের। কিন্তু আজ অবশ্য তেমন বিভৎস মেজাজে দেখা গেল না চেয়ারম্যানকে, বরং চায়ের সঙ্গে সামান্য স্ন্যাক্সেরও ব্যবস্থা করেছেন। মনে হচ্ছে তিনি কিছুটা ভাবনায় আছেন। প্রথমে একটি দীর্ঘ বক্তৃতা দিয়ে কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল করলেন সবাইকে। তারপর বললেন, কিছু রদবদল হচ্ছে খুব শিগগিরই। কিছু গুরুত্বপূর্ণ শহর থেকে বদলি করা হচ্ছে কয়েকজন এরিয়া ম্যানেজারকে, নতুন 2-1 লোককেও আনা হচ্ছে কোম্পানিতে, আর কেউ কেউ হয়তো যাচ্ছেও। আরও হদিস দিলেন কীভাবে মার্কেট বাড়াতে হবে, কোন সিজনে কোন প্রোডাক্টের ওপর জোর দিতে হবে তার একটা প্ল্যানিং করা দরকার। সেই পরিকল্পনা অনুযায়ী দোকানে দোকানে মাল পৌঁছে দিতে হবে। কখন কোন এলাকায় কোন প্রোডাক্টের চাহিদা বাড়ছে, কোথায় কমছে তার হিসেব রাখতে হবে। যেখানে চাহিদা বাড়ছে সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আরও প্রোডাক্ট পৌঁছে দিতে হবে। যেখানে চাহিদা কমছে, কেন কমছে সেখানে বাজার ঘুরে অ্যানালাইজ করতে হবে। তার ফলাফল জেনে সেখানে সেল বাড়ানোর জন্য আলাদাভাবে ক্যাম্পেইন করতে হবে। এই পর্যন্ত বলার পর হঠাৎ চেয়ারম্যান থামলেন। তারপর প্রায় অপ্রত্যাশিতর মতো দুম করে বললেন, কী ব্যাপার, হঠাৎ পুলিশ আসছে কেন? আপনারা কেউ খুনটুন করেছেন নাকি? এমন কৌতুকময় ভঙ্গিতে বললেন, এত সহজভাবে যে কারো কারো মুখে হাসির এক চিলতে রেখাও দেখা গেল। কিন্তু রৌনকের শিরদাঁড়ার ভেতর দিয়ে একরাশ গরম রক্তস্রোত বয়ে গেল যেন। চেয়ারম্যান ততক্ষণে বলছেন, পুলিশের সঙ্গে বেশি কথা বলার দরকার নেই, যতটুকু না বললে নয় ততটুকুই বলবেন।
আরও অনেক কিছু বললেন চেয়ারম্যান, কিন্তু সব কথা রৌনকের কানে গেল না। মিটিং রুম থেকে সে বেরিয়ে এলো আচ্ছন্নের মতো। নিজের চেম্বারে ফিরে এসে শুনল এক মহিলা এসে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন তার চেম্বারে। তার দেরি দেখে ফিরে গেলেন একটু আগে। রৌনক জিভে চুকচুক শব্দ করে বলল, তাই নাকি? অবাক হয়ে ঘড়ির দিকে তাকাতে বুঝল প্রায় 1 ঘন্টারও বেশি মিটিং করেছেন চেয়ারম্যান। এতক্ষণ অপেক্ষা করা কোনো মহিলার পক্ষেই সম্ভব নয়। যাই হোক, লাইম ইন্ডিয়া তার কভারেজ বোধহয় আর পেলই না। ফোমে চেয়ারটিতে মনমরা হয়ে বসে হাতের ফাইলগুলো সেরে ফেলল রৌনক। শেষ ফাইলটিতে সই করে সবে মুখ তুলেছে, দেখল অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ঠিক কাটায় 3টের সময় তার চেম্বারের দরজা ঠেলে মুখ বাড়ালেন দেবাশিস। মে আই কাম ইন? রৌনক দেবাশিসের দিকে তাকিয়ে হাসল। যে 2-1 মানুষের সব সময় প্লিজিং অ্যাপিয়ারেন্স থাকে, দেবাশিস নিঃসন্দেহে তাদের মধ্যে একজন। তাকে বসতে বলে বলল, আপনি কিন্তু কয়েকদিন আসেননি মিস্টার মজুমদার। দেবাশিসও মৃদু হাসলেন। আর বলবেন না, আমাদের কোম্পানিতে একটা নতুন মেয়েদের কাগজ শুরু হয়েছে, তার জন্য খুব ছোটাছুটি করতে হচ্ছে। আমাদের চিফ অ্যাডভার্টাইজিং ম্যানেজার বলেছেন আমাকে অন্তত প্রতি ইস্যুতে 5টা করে কালারফুল পেজ জোগাড় করতে হবে। তাই কদিনের জন্য বোম্বে চলে গিয়েছিলাম। বিজ্ঞাপনের বাজার তো বোম্বেতেই, কলকাতায় আর কটা ভালো কোম্পানি আছে যে তারা আপনাকে বিজ্ঞাপন জোগাবে রোজ রোজ? তা ঠিক। দেবাশিস মাথা নাড়লেন। তবু আপনাদের মতো 2-4টে কনসার্ন কলকাতায় আছে বলেই তো আমাদের ভরসা। আপনারা তো বছরে কম বিজ্ঞাপন দেন না আমাদের। সে এক সময় দিতাম ঠিকই। রৌনক তার ম্লান হাসিতে বুঝিবা একটু ধূসর হলো। কিন্তু এখন তো বিজ্ঞাপন অনেক কমে গেছে আগের তুলনায়। বরং আজকাল বোধহয় প্রচুর বিজ্ঞাপন পাচ্ছেন প্যারাডাইসের কাছ থেকে। তা অবশ্য পাচ্ছি। ওদের এখন প্রচুর বিজ্ঞাপন না দিয়ে তো কোনো উপায় নেই, কারণ ওদের এমডির পার্সোনাল ক্রাইসিসটা হঠাৎ এমন করে আছড়ে পড়ল কোম্পানির ঘাড়ে। জানেন তো, ওদের সেলও ফল করেছে। আমরা তো কাগজের লোক, আমরা সব খবরই পাই। যা সব স্টোরি ছাপা হচ্ছে গত 1 মাস ধরে, তাতে অটোমেটিক সেল ফল করবে। তাছাড়া আরও অনেক কিছুই ঘটবে খুব শিগগির, যা সব ইনফরমেশন পাচ্ছি। রৌনক হঠাৎ উৎকর্ণ হয়ে বলল, তাই নাকি? কী রকম? দেবাশিস মজুমদার হঠাৎ গলাটা নামালেন। বুঝলেন, পুলিশ অফিসার দেবাদ্রি সান্যাল আমার অনেক দিনের বন্ধু। একসঙ্গে কলেজে পড়তাম। আমাদের এতই বন্ধুত্ব ছিল যে ক্লাসের অন্য ছেলেরা আমাদের দেব স্কোয়ার বলতো। তা সেদিন দেবাদ্রির সঙ্গে হঠাৎ দেখা। ওই তো এই কেসটার ইনভেস্টিগেশন অফিসার। ও বলছিল ফ্যান্টাস্টিক সব নাকি ক্লু পেয়েছে ইনভেস্টিগেট করতে গিয়ে। আপনাদের রাইভাল কোম্পানি প্যারাডাইস প্রোডাক্টসের চেয়ারম্যান সায়ন চৌধুরীর 2nd ম্যারেজই ওদের তদন্তে অনেক সুবিধা করে দিয়েছে। অনেক জটিল ব্যাপার, যা আগে ওরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না, এখন তা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। রৌনক প্রায় হামড়ে পড়ল। সায়ন চৌধুরী ফেঁসে যাবে বলে মনে হচ্ছে? দেবাশিস হাসলেন। অত ডিটেলসে আমাকে বলল না, পুলিশের লোক তো, কিন্তু বলল নারী ঘটিত ব্যাপার, খুব মিস্টেরিয়াস। সেদিন নাকি ও সায়ন চৌধুরীর 2nd ওয়াইফকে ইন্টারোগেট করতে গিয়েছিল, একদম একা। ভদ্রমহিলা নাকি দারুণ ইন্টারেস্টিং ক্যারেক্টারের। দেবাদ্রির সঙ্গে নিজেই নাকি এই মার্ডারের ব্যাপার নিয়ে অনেক আলোচনা করেছে, অনেক মতামতও দিয়েছে। অথচ দেবাদ্রি বলছিল এই মহিলাও কেসটার অন্যতম সাসপেক্ট। খুব ইন্টারেস্টিং তো। আরও ইন্টারেস্টিং ঘটনা আছে। আপনি শুনেছেন মিসেস চৌধুরী এখন প্যারাডাইস প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর? রৌনক চমকে উঠল কথাটা শুনে, বলল, তাই নাকি? হ্যাঁ। দেবাশিস তার গলা আরও খাদে নামালেন। এতে ওদের অফিসের অনেকেই ক্ষুব্ধ। সেদিন ওদের অ্যাডভার্টাইজিং ম্যানেজার মধুমন্তি তো বলেই ফেললেন কোম্পানির যেটুকু গুডউইল ছিল তাও এবার শেষ হয়ে যাবে। স্ট্রেঞ্জ, এই খবরে তো আপনাদের উল্লসিত হওয়ার কথা মিস্টার মুখার্জি। প্যারাডাইস ডুবলে তো লাইম ইন্ডিয়ার কপাল ফিরে যাবে। এখন যেমন ওরা বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, তখন তো আপনাকেই এমন ঢালাও বিজ্ঞাপন দিয়ে যেতে হবে। আপনার বাজেট দ্বিগুণ হয়ে যাবে। কিছুদিন ধরে ব্যাপারটা রৌনককে যে একেবারে ভাবাচ্ছে না তা নয়। প্যারাডাইস প্রোডাক্টসের বিজনেস ওঠানামার সঙ্গে তাদের কোম্পানির ভাগ্য নিঃসন্দেহে জড়িত। গত 3 বছর ধরে তাদের সেল অস্বাভাবিক রকম পড়ে যাওয়ায় তাদের সমস্ত ডিপার্টমেন্টের বাজেট কমিয়ে ফেলতে হয়েছে।
বিজ্ঞাপন নিয়ে গত 6-7 বছর যাবৎ সে যে রকমারি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে তাতেও এখন ভাটা পড়েছে। আর আশ্চর্যের বিষয় এই যে প্যারাডাইসে সেল ফল করলেও তাদের বিক্রির কোনো সুরাহা হয়নি। দুই কোম্পানিরই যে দুরবস্থা চলছে তার সুযোগ নিয়ে বাজারে কায়েম হয়ে বসেছে বোম্বের কোম্পানিগুলো। এই মুহূর্তে তাদের দরকার আরও বিজ্ঞাপন। কয়েকদিন আগে চেয়ারম্যান মিটিংয়ের পরিপ্রেক্ষিতে সে কয়েকটা নতুন পরিকল্পনা দিয়েছে এমডির কাছে। শুধু খবরের কাগজেই নয়, টিভিতেও যথেষ্ট বিজ্ঞাপন দেওয়া দরকার। টিভি একালের বেস্ট মিডিয়া, বিশেষ করে বাংলা বা হিন্দি সিনেমার আগে লক্ষ লক্ষ ভিউয়ার পাওয়া যায়। একবার বিজ্ঞাপন দিলেই পৌঁছানো যায় লক্ষ লক্ষ মানুষের কাছে। আরও ভালো হয় যদি কোনো একটা ভালো সিরিয়াল স্পন্সর করতে পারা যায়। কম খরচে অনেক বেশি পাবলিসিটি হবে তাতে। বঙ্কিম কিংবা শরৎচন্দ্রের বই হলে সবচেয়ে বেশি সুবিধা। এই দুজনই এখনও বেস্ট মিডিয়া ক্যাচার। এই বছরে সে যা বাজেট করে দিয়েছে, যদি সব টাকাটা পাওয়া যায় তাহলে। আবার নিজের ভাবনার মধ্যে তন্ময় হয়ে গেল রৌনক। তবে রাহুল রায় যেমন বলেছিল সেদিন, অ্যাট দ্য কস্ট অফ প্যারাডাইস প্রোডাক্টস, সেই রকম পারস্পরিক বিদ্বেষের বীজ পোতাটা তার অভিপ্রেত নয়। দুটো প্যারালাল কোম্পানির মধ্যে প্রতিযোগিতা থাকতেই পারে বা থাকা উচিত। সুস্থ প্রতিযোগিতার মধ্যে জিতলে যে তার একটা আলাদা আনন্দ পাওয়া যায়। কিন্তু ঈর্ষা যদি ব্যক্তিগত পর্যায়ে চলে আসে, আসলে লাইম ইন্ডিয়ার এখন যা অবস্থা তাতে সুস্থ প্রতিযোগিতা চললে যে তারা জিততে পারবে না তা জেনে গেছে কোম্পানি চেয়ারম্যান থেকে সেলস রিপ্রেজেন্টেটিভ পর্যন্ত সবাই। তাই প্যারাডাইসের এই দুর্ঘটনায় সবাইকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। সবচেয়ে বেশি উৎফুল্ল হয়েছে রাহুল রায়। মাত্র কালই তিনি রৌনকের চেম্বারে এসে বলে গেছেন, এরপরও যদি লাইম ইন্ডিয়া দাঁড়াতে না পারে তাহলে শুধু প্রোডাকশন ম্যানেজারকে দোষী করলে চলবে না। এই ভাইটাল টাইমে সেলস ম্যানেজারের ভূমিকাই প্রধান হওয়া উচিত। সেলস উইং যদি দোকানে দোকানে গিয়ে ঠিকমতো ক্যাম্পেইন করতে পারে। কয়েকদিন পরে তীব্র সংকটের মধ্যে ডুবে আছেন রাহুল রায়। চেয়ারম্যান তাকে বসিয়ে রেখেছেন প্রায় একটা ত্রিফলা বর্ষার নিচে। যে কোনো দিন 3 মাসের স্যালারি হাতে ধরিয়ে দিয়ে বলতে পারেন, ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড ইন আওয়ার কোম্পানি। সেই আতঙ্কে রাহুল রায় এখন চরম ফ্রাস্ট্রেশনে ভুগছেন। আর রৌনক নিজেও কি খুব স্বস্তিতে আছে? তাকেও যদি কোনোদিন এভাবে দুশ্চিন্তার পাহাড় টোকা দিয়ে ছেড়ে ফেলতে রৌনক হঠাৎ প্রসঙ্গান্তরে চলে গেল। আপনি এই পত্রিকায় কতদিন কাজ করছেন মিস্টার মজুমদার? তা প্রায় বছর 3 মাত্র? রৌনক বেশ আশ্চর্য হয়। কিন্তু এই অল্প দিনের মধ্যেই তো আপনি বেশ সিনিয়র পোস্টে চলে গেছেন। আপনার আন্ডারেই তো এক ঝাঁক তরুণী কাজ করছে। সেদিনও চম্পা রায় বলে একটা মেয়ে এসেছিল আমার কাছে, কদম ফুলের মতো ফাঁপানো চুল। তার আগে একজন আসতো, খুব সুন্দরী, বিদিশা চ্যাটার্জি নাকি যেন নাম। বিয়ে হয়ে চলে গেল আমেরিকায়। কয়েকদিন আগেও তো একটা যুবতী এসেছিল আপনাদের অফিস থেকে, তপতি না কি যেন নাম। আসলে মিস্টার মুখার্জি, প্রাইভেট কোম্পানিগুলোতে ওপরে ওঠা না ওঠা সবই নির্ভর করে পারফরমেন্সের ওপর। সে তো আপনি ভালো করেই জানেন। আমাদের পত্রিকার ম্যানেজমেন্ট হলো গিয়ে ইন্ডিয়ার অন্যতম টপ ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজমেন্ট এই সব এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসারদের বাছাই করেন অনেক বেছে বুঝে, অনেক ভেবে চিনতে। আগের কোম্পানিতে থাকার সময় আমার যোগ্যতা দেখেই ডেকে এনেছিল এরা। এর আগে কোন কোম্পানিতে ছিলেন আপনি? 3 বছর আগে দিনক্ষণে ছিলাম। খুব ইন্টেলেকচুয়াল পত্রিকা, দেখে থাকবেন নিশ্চয়ই। এই পত্রিকাতেই আমার বিজ্ঞাপন সংগ্রহের প্রথম হাতেখড়ি হয়। পত্রিকাটা এমন চমৎকার সব আর্টিকেল নিয়ে বেরোতে আরম্ভ করলো, ছাপাও এমন ঝকঝকে যে পড়ার পর আমি নিজেই তার প্রেমে পড়ে গেলাম। যে সমস্ত কোম্পানি বিজ্ঞাপন দেয় তাদের দরজায় গিয়ে হানা দিতে শুরু করলাম। পত্রিকাটি সম্পর্কে তাদের বোঝাতে শুরু করলাম। বললাম, এত দিন পরে বাংলায় একটা ভালো পাক্ষিক বেরিয়েছে, এই পত্রিকাটাকে আপনাদের বাঁচিয়ে রাখা উচিত। তবে সাড়াও মিলল। তারপর কে যেন আমাকে বলল, বিজ্ঞাপন পেতে হলে তোমাকে বোম্বে যেতে হবে। সমস্ত বড় বড় কোম্পানির হেড অফিস বোম্বে। শুনে একটু ঘাবড়ে গেলাম। তার আগে আমি কখনো বোম্বে যাইনি। তবু বুকের মধ্যে একরাশ কাপ নিয়ে আমি বেরিয়ে পড়লাম বোম্বের উদ্দেশ্যে। হাতে শুধু একটা ব্রিফকেস, তাতে 2 সেট জামা প্যান্ট আর দিনক্ষণের কয়েকটা সংখ্যা।
কিন্তু বোম্বে গিয়ে বুঝলাম কাজটা কি ভীষণ কঠিন। হিন্দি বেল্টে গিয়ে একটা বাংলা পত্রিকা একেবারে নতুন, তার জন্য বিজ্ঞাপন সংগ্রহ করা যে কি ভয়ঙ্কর ব্যাপার তা অনুভব করতে পারলাম প্রতি মুহূর্তে। দাঁতের মাজনের কোম্পানি, শেভিং ক্রিমের কোম্পানি, সাবান কোম্পানি, রেফ্রিজারেটরের কোম্পানি, টিভি, সবাই মিলে সেখানে একটা দুর্ভেদ্য পাঁচিল তৈরি করে রেখেছে। আমি অবশ্য হতোদ্যম হইনি, খুঁজতে লাগলাম এই দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে কোথায় বড় বড় পোস্টে বাঙালি আছে। এক বাঙালি ছাড়া সংস্কৃতি মনস্ক মানুষ আর কোথায় পাওয়া যাবে? একমাত্র বাঙালিরাই তো সাহিত্যপ্রেমিক হয়। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম শেভিং ক্রিম কোম্পানির চিফ অ্যাকাউন্ট অফিসার মিস্টার সেনকে, এক সাবান কোম্পানির এরিয়া ম্যানেজার মিস্টার চক্রবর্তীকে, এক টুথপেস্ট কোম্পানির জেনারেল মিস্টার বক্সিকে। এদের কারোর সঙ্গেই বিজ্ঞাপন বিভাগের কোনো সম্পর্ক নেই। সে কোম্পানিতে বিজ্ঞাপন দেখছেন হয়তো একজন দুধে মারাঠি, কিংবা পোড় খাওয়া পাঞ্জাবি, কিংবা জাঁদরেল সাউথ ইন্ডিয়ান। তারাই নতুন বাংলা পাক্ষিকের নামই শোনেননি, তাদের কোনো বিজ্ঞাপন দেওয়ার বাসনাও নেই সেখানে। সুতরাং ভেবে দেখলাম তাদের কাছে অ্যাপ্রোচ করে কোনো লাভ নেই। আমি তাই বেছে বেছে এইসব কোম্পানির কি পজিশনে থাকা বাঙালিদের গিয়ে ধরলাম। পত্রিকার কপি দেখিয়ে বললাম, এই পত্রিকাটি বাঙালি সংস্কৃতির ধারক বাহক, একে আপনাদের বাঁচিয়ে রাখতেই হবে। আপনারা তো বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি টাকা খরচ করছেন। টিভিতে, দিল্লি নেটওয়ার্কে মাত্র 20 সেকেন্ডে 2-2.5 লাখ টাকা বেরিয়ে যায় আপনাদের। আর আমাদের একটা কালারফুল পেজ মাত্র 15,000 টাকা। এই টাকা আপনাদের কোম্পানির কাছে নস্যি। এইভাবে ঘুরে ঘুরে 5টা কালার, 7টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কলকাতায় ফিরলাম। আরম্ভ হিসাবে খুব একটা খারাপ নয়। তারপর ক্রমশ প্রতি মাসেই ভালো টাকার বিজ্ঞাপন পেতে শুরু করলাম। আর আশ্চর্যের বিষয় কি জানেন? যেসব বাঙালি এসব কোম্পানির কি পজিশনে আছেন, তারা বহুদিন বিজনেসের মধ্যে জীবন মন সমর্পণ করে বিজনেস মাইন্ডের হয়ে গেলেও মনের এক কোণে গোপনে বাংলা সংস্কৃত সাহিত্যের প্রতি একটা অনুরাগ জমা করে রেখেছেন। এমনকি 2-1 বাড়িতে গিয়েও দেখেছি তাদের স্ত্রী ছেলে মেয়ে বাংলার বাইরে থেকে থেকে আরও বাংলা মনস্ক হয়ে পড়েছে। নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শোনে, পুজো সংখ্যা কিনে এনে আতিপাতি পড়ে। চমৎকার! রৌনক উচ্ছ্বাসিত হলো। আপনি যে একজন এ লাইনে কৃতী মানুষ তাতে কোনো সন্দেহ নেই। তারপর আমার পারফরমেন্স দেখে আমার বর্তমান কোম্পানি এই চাকরিটা অফার করেছে। এখানে চাকরি করাটা অবশ্য আগের চেয়ে অনেক সহজ। এদের মস্ত গুডউইল আছে বাজারে, শুধুমাত্র টেলিফোন করলেই অনেক বিজ্ঞাপন চলে আসে। আমরা যারা মানুষের ডেইলি নিডসের প্রোডাক্ট তৈরি করি তারাও জানি আপনাদের কাগজে বিজ্ঞাপন না দিলে আমাদের সেল বাড়বে না। তাহলে এবার পুজোয় আমাদের শারদীয়ায় আপনাদের কালার অ্যাডটা যাচ্ছে তো? সুযোগ বুঝে দেবাশিস মজুমদার তার কাজের কথায় আসেন। গতবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়েছিলাম, এবার কিন্তু কালার চাই। রৌনক হাসল। দেখা যাক, যদি কোম্পানির বাজেটে কুলোতে পারি। আমাদেরও তো ইচ্ছে করে কালার বিজ্ঞাপন দিতে, তাতে কোম্পানিরই ইজ্জত বাড়ে। কুলোবে। দেবাশিস মৃদু হাসতে লাগলেন। মনে হচ্ছে লাইম ইন্ডিয়ার ভাগ্য ফিরছে, অন্তত দেবাদ্রি যা বলল আমাকে। নিজের ভেতর একা মগ্ন হয়ে সব কিছু ভাবছিল রৌনক। সেই মুহূর্তে দেবাশিস মজুমদার হঠাৎ বললেন, বুঝলেন মিস্টার মুখার্জি, দেবাদ্রি সেদিন আরও একটা খবর শোনালো। তদন্তের সময় নাকি জানা গেছে ঐন্দ্রিলা বিয়ের আগে এক কবির প্রেমে পড়েছিল। শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ে হয়নি, কিন্তু বিয়ের পরও নাকি তার সঙ্গে যোগাযোগ ছিল ঐন্দ্রিলার। রৌনক যেন চমকে উঠল, অস্ফুট কণ্ঠে বলল, কে বলল যোগাযোগ ছিল? দেবাদ্রি বলল, তার অনুমান করেছে সেই ব্যর্থ প্রেমিককে ওরা খুঁজে বেড়াচ্ছে, হয়তো সেই। রৌনক স্তব্ধ হয়ে গেল মুহূর্তে। ঝাপসা হয়ে উঠল তার দৃষ্টি, যেন এক পশলা মেঘ আড়াল করে দাঁড়ালো তার চোখের সামনে। শরীর জুড়ে ঘনিয়ে আসা এক প্রবল অস্বস্তি কাটাতে সে প্রসঙ্গ বদলে ফেলল মুহূর্তে। বলল, আপনাদের নতুন মেয়েদের পত্রিকাটা কেমন চলছে? দেবাশিস মজুমদার সঙ্গে সঙ্গে মগ্ন হয়ে গেলেন তার নিজের জগতে। দারুণ চলছে, সার্কুলেশন শিগগির 1 লাখে পৌঁছবে শুনতে পাচ্ছি। দেবাশিস প্রায় 1 ঘন্টা নানা কথা বললেন, তারপর বললেন, চলি।
তিনি চেম্বারের বাইরে যেতে না যেতেই হঠাৎ টেলিফোন বেজে উঠল তার টেবিলে। কানে রিসিভার লাগাতেই শুনল, হ্যালো, মিতুন মুখার্জি বলছি। আরে, আপনি এসে ফিরে গেলেন কেন? একটু বসতে তো পারতেন। প্রায় পৌনে 1 ঘন্টা অপেক্ষা করেছি, তারপর ভাবলাম টেলিফোনেই তো হতে পারে সাক্ষাৎকারটা। আমার মাত্র 3টে প্রশ্ন আছে আপনার কাছে। টেলিফোনে কি করে হবে? রৌনক তার সামনে রাখা কোম্পানির টার্নওভার, সেল ফিগার ইত্যাদিতে চোখ রাখল। বলুন, কি জানতে চান? ভালো করে লিখবেন কিন্তু। আমার প্রথম প্রশ্ন, আপনি ঐন্দ্রিলা ভট্টাচার্য নামে কাউকে চিনতেন মিস্টার মুখার্জি? ধরুন আজ থেকে 2-3 বছর আগে। রৌনক ভীষণ চমকে উঠল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে ফ্যাসফ্যাসে গলায় শুধু বলতে পারল, হঠাৎ এই প্রশ্ন কেন? যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। অস্ফুট গলায় রৌনক বলল, চিনতাম এক সময়। আমার দ্বিতীয় প্রশ্ন, বিয়ের পরও তার সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ ছিল, অথচ সায়ন চৌধুরী তা জানতেন না কেন? রৌনক চুপ করে রইল। তার শরীরের ভেতরে তখন ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ সাংবাদিকদের নজর তার ওপর পড়লই বা কী করে? কিছুক্ষণ পর সামলে নিয়ে বলল, সে অনেক কথা, সব এই মুহূর্তে বলা যাবে না। আমার তৃতীয় প্রশ্ন, 5ই এপ্রিল সন্ধে 7টার পর আপনি ঐন্দ্রিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন? আপনি নিশ্চয়ই মনে করতে পারেন সেদিন রাতেই ঐন্দ্রিলা খুন হয়। মাথায় বজ্রপাত হওয়ার মতোই চমকে উঠল রৌনক। তার হাতে টেলিফোন ঠকঠক করে কাঁপতে শুরু করলো। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি করে জানলেন? তৎক্ষণাৎ ওপাশ থেকে নারীকণ্ঠের হাসির আওয়াজ শুনল রৌনক। একটু পরে ভেসে এলো, ঠিক আছে, পরে একসময় এর উত্তর জেনে নেব আপনার কাছে। আপনি যে ব্লু ওয়ান্ডারে গিয়েছিলেন তার প্রমাণ আজই পেয়েছি, আপনার চেম্বারে গিয়েই। ওপাশে টেলিফোন রেখে দেওয়ার শব্দ। রিসিভার হাতে নিয়ে রৌনক কিছুক্ষণ হতভম্ব। বিমূঢ় হয়ে বসে থাকার পর হঠাৎ কি খেয়াল হতে তার টেবিলের ডেস্ক ক্যালেন্ডারটির পৃষ্ঠা উল্টে দেখল 5ই এপ্রিলের পৃষ্ঠাটি কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। কি লেখা ছিল পৃষ্ঠাতে তা এই মুহূর্তে মনে করতে পারল না। তার অনুপস্থিতিতে সাংবাদিকটি এমন একটা মোক্ষম অস্ত্র নিয়ে গেল, ভাবতেই গায়ে যেন জ্বর এসে গেল তার। মনে হলো সে এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। কি করে এই বিপদের হাত থেকে উদ্ধার পাবে তা বুঝে উঠতে পারল না। প্রবল আচ্ছন্নতার ভেতর শুধু মনে পড়ল, কয়েকদিন ধরেই একটি বিজ্ঞাপন বেরোচ্ছে কাগজে। তাতে লেখা, আপনার বয়স যদি হঠাৎ 5, 10 বা 15 বছর কমিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? ব্যাস, আর কিছু নেই। প্রথম দিন বিজ্ঞাপনটা বেরিয়েছিল ছোট্ট করে, তারপর দিন বেরোলো একটু বড় করে, পরদিন আরও একটু বড় আকারে, 15 সেন্টিমিটার বাই 3 কলাম। আজ বেরিয়েছে একেবারে কোয়ার্টার পেজ জুড়ে। বিজ্ঞাপনের কথাটা মনে পড়তেই রৌনকের মনে হলো, অন্তত বছর 5 বয়সও যদি কমে যেত তার, তাহলে এমন অক্টোপাসের মুখোমুখি হতে হতো না। সে বড় সুখের সময় ছিল। শেষ করলাম আজকে শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি রচনা, ঈর্ষার সবুজ চোখের 10ম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।